বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর সাহিত্যমেলা বই থেকে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতার বিষয়বস্তু এবং তার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আলোচনাটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, তাহলেই দেখবে এই কবিতার বিষয়বস্তু নিয়ে তোমাদের মনের মধ্যে আর কোনো সংশয় নেই। 1943 সালে বাংলায় রাজনৈতিক ও প্রাকৃতিক কারণে এক ধরনের কৃত্রিম অভাব দেখা দেয়, যার ফলে গ্রামীণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বাংলার বুকে নেমে আসে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ, যার ফলে বহু মানুষ মারা যায়। সে সময় বাঁচার তাগিদে বহু মানুষই গ্রাম ছেড়ে শহরে চলে আসে দুমুঠো অন্নের জন্য। ফলে গ্রাম বাংলার কৃষি ব্যবস্থা একেবারে ধ্বংস হওয়ার উপক্রম হয়। কিন্তু এত কিছুর পরেও নতুন করে বাঁচার স্বপ্ন দেখে তারা, আবার ফসল ফলাতে শুরু করে। এর ফলে কৃষিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। কৃষক সহ অন্যান্য জীবিকার মানুষের যৌথ প্রচেষ্টায় তারা আবার নতুন জীবনী শক্তিতে উদ্বুদ্ধ হয়ে ওঠে। এভাবেই দুর্ভিক্ষ কবলিত গ্রাম আবার শস্য শ্যামলা হয়ে ওঠে। এই প্রেক্ষাপটেই আলোচ্য কবিতাটি রচিত। এবার আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের জীবনী সম্পর্কে একটু জেনে নেব। বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় কবি হলেন সুকান্ত ভট্টাচার্য। তিনি জন্মগ্রহণ করেন 1926 সালের 15ই আগস্ট দক্ষিণ কলকাতার কালীঘাটে তার মামার বাড়িতে। ছোটবেলা থেকেই কবিতা লেখার প্রতি তার ঝোঁক ছিল, কিন্তু তিনি এমন এক অশান্ত পরিবেশে জন্মগ্রহণ করেন যেখানে তার লেখার মধ্যে ছিল না কোনো রোমান্টিকতার ছোঁয়া। দুর্ভিক্ষ পীড়িত, যুদ্ধ পীড়িত অসহায় মানুষের কঠিন বাস্তবতাকে তিনি তার কবিতায় তুলে ধরেছেন। রূঢ় বাস্তবের মাটিতে প্রকৃতি তার কাছে সৌন্দর্যময়ী নয়। সেজন্যই পূর্ণিমার চাঁদের মধ্যে তিনি কোনো রোমান্টিকতা খুঁজে পাননি। পূর্ণিমার চাঁদকে তার মনে হয়েছে ঝলসানো রুটি। তার রচিত কাব্যগ্রন্থগুলো হলো ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা প্রভৃতি। তিনি মাত্র 21 বছর বেঁচে ছিলেন। 1947 সালের 13ই মে কবির মৃত্যু হয়। আজকের আলোচ্য চিরদিনের কবিতাটি কবি সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা কবিতাটির প্রতিটি পংক্তি পড়ে বিষয়বস্তু জেনে নেব। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। দুর্ভিক্ষের ঠিক পরবর্তী সময়ে এই কবিতাটি লেখা হয়েছে। কবিতার শুরুতেই এখানে বলতে গ্রাম বাংলাকে বোঝানো হয়েছে। গায়ে অর্থ গ্রাম। কবিতার শুরুতেই দেখো গ্রামকে দুটো বিশেষণে বিশেষায়িত করা হয়েছে। এক হলো বৃষ্টিমুখর, আরেকটি হলো লাজুক। এই গ্রাম বাংলাকে কেন বৃষ্টিমুখর এবং লাজুক বলা হয়েছে? আমরা তো জানি যে গ্রাম এবং শহরের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। গ্রামে গাছগাছালি প্রচুর, সেজন্য এখানে বৃষ্টিও হয় প্রচুর। সেজন্য গ্রামকে বৃষ্টি মুখর বলা হয়েছে। আর লাজুক বলা হয়েছে কারণ বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের ফলে চারিদিকে এমন একটা শান্ত পরিবেশের সৃষ্টি হয়, মনে হয় যেন সেই গ্রাম লজ্জায় নিজেকে লুকিয়ে রেখেছে। তাছাড়া গ্রামীণ মানুষরা শহরের মানুষদের মতো অতটা আধুনিক হতে পারেনি। গ্রামের বধূরা সাধারণত ঘোমটা দিয়ে থাকে, সেজন্য তাকে লাজুক গ্রাম বলা হয়েছে। দেখবে শহরের চেয়ে গ্রাম অনেক নিরিবিলি, তার পরিবেশ অনেক শান্ত। মনে হয় যেন শহরের ব্যস্ততা এখানে এসে থেমে গেছে। কারণ শহরের মানুষকে দেখবে সকালে ঘুম থেকে উঠেই যেন তাদের ব্যস্ততা শুরু হয়ে যায়, তারা যেন ঘড়ি ধরে কাজ করে। সেই তুলনায় গ্রামের পরিবেশ ও মানুষজন অনেক ধীর, স্থির, শান্ত। তারা তাদের নিজেদের গতিতে কাজ করতে থাকে। তাই এখানে যেন ঘড়ির কাঁটা স্থির হয়ে যায়। আবার অন্য দিক দিয়ে বিচার করলে দেখা যায় দুর্ভিক্ষের ফলে কর্মচঞ্চল গ্রামীণ মানুষের জীবন যেন থমকে গেছে। তাই তাদের জীবনে আর ব্যস্ততা নেই। সেজন্য মনে হয় যেন ঘড়ির কাঁটাও
এখানে এসে থেমে গেছে। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। যে সময়ে কবি কবিতাটি লিখেছেন সে সময়ে গ্রামে চলাফেরা করার জন্য নির্দিষ্ট কোনো পথ ছিল না। শহরে যেরকম বড় বড় পিচের তৈরি রাস্তা দেখা যায়, গ্রামে সেরকম রাস্তার অভাব। এখানে শুধু সবুজ মাঠ আর মাঠ। সেই মাঠের মাঝখান দিয়ে চলাফেরা করতে করতে ঘাসগুলো মরে যায়, আর সেখানে একটা সরু পায়ে হাঁটা রাস্তা তৈরি হয়। লোকজন সেখান দিয়ে যাতায়াত করে। আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে দুর্ভিক্ষের ফলে মানুষের জীবন থমকে গিয়েছিল। এগিয়ে যাওয়ার কোনো রাস্তা বা উপায় তাদের ছিল না, তবুও তাদের পথ চলতে হয়েছে। জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা। গ্রামের মধ্যে এরকম অনেক পুকুর, দিঘি দেখতে পাওয়া যায়। দিঘি হলো পুকুরের থেকে অনেকটা গভীর এবং আকারে বড়। জোড়া দিঘি মানে হলো দুটো দিঘির পাশাপাশি অবস্থান, তার চারিদিক দিয়ে রয়েছে সারি সারি তাল গাছ। এই দৃশ্য কিন্তু শুধুমাত্র গ্রামেই দেখতে পাওয়া যায়। এই রকম দিঘি তোমরা কে কে দেখেছো আমাকে কমেন্টে জানাও তো দেখি। আর দূরে রয়েছে বাঁশঝাড়। এই বাঁশ গ্রামের মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন। দূরে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া বলতে এখানে আসলে বোঝানো হয়েছে এই বাঁশ গ্রামের মানুষের বিভিন্ন কাজের জন্য যেন নিজেদের উৎসর্গ করেছে। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষাণ পাড়া। কবি এখানে কিন্তু গ্রাম বাংলার আরেকটি বাস্তব চিত্র তুলে ধরেছেন। সে সময় গ্রামে কোনো একটি বিশেষ কারণে শয়ে শয়ে মানুষ মারা যেত। সেটা ম্যালেরিয়া হতে পারে, কলেরা হতে পারে, বসন্ত রোগ যাকে আমরা পক্স বলে থাকি। এসব নানা কারণে গ্রামে মড়ক লাগতো, ফলে বহু মানুষ মারা যেত। তারই একটি চিত্র কবি এখানে পচা জল এবং মশার প্রসঙ্গের মাধ্যমে তুলে ধরেছেন। মশা সবসময় পচা জলে বংশ বিস্তার করে, ফলে ম্যালেরিয়াতেও বহু মানুষ মারা যায়। তাই গ্রাম লোকের অভাবে নীরব হয়ে পড়ে। কিন্তু তা সত্ত্বেও বলা হয়েছে যে নীরব এখানে অমর কিষাণ পাড়া। কিষাণ মানে হলো কৃষক। এই পৃথিবীতে কৃষকেরাই যুগ যুগ ধরে ফসল ফলিয়ে আসছে। তারাই সমাজের অগ্রগতির ধারা অব্যাহত রেখেছেন। তাই এই শ্রমজীবী মানুষেরা পৃথিবীতে অমর হয়ে রয়েছে। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। গ্রীষ্মকালে অনেক নদী, পুকুর, জলাশয় শুকিয়ে যায়, কিন্তু বর্ষায় আবার সেগুলো জলে থই থই করে। কবির বর্ণিত গ্রামের পাশেও রয়েছে একটি মজা নদী। বছরের বেশিরভাগ সময়ই জলশূন্য থাকে এই নদী, কিন্তু বর্ষাকালে অবিরাম বৃষ্টির ফলে সেই নদীর জল এতটাই বেড়ে যায় যে তা কুল ছাপিয়ে উপচে পড়ে এবং নদী এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে, দেখে যেন মনে হয় সমস্ত গ্রামকে ভাসিয়ে দেবে। তাই বলা হয়েছে বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পড়ে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে চারিদিক শুকিয়ে চৌচির হয়ে যায়, সবুজ ঘাস শুকিয়ে যায়। কিন্তু বর্ষার আগমনে সবুজ ঘাস আবার মাথা চারা দিয়ে ওঠে। তখন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই সবুজের সমারোহে মনে হয় যেন নতুন সবুজ ঘাগরা পরে গ্রাম আবার সেজে উঠেছে। আর এই সবুজ ঘাসই গৃহপালিত পশুর খাদ্য। আর গরু থাকে গোয়ালে, গরু থাকা জায়গাকে গোয়াল বলা হয়। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এই কথার মাধ্যমে আসলে গরুগুলোর খাদ্যের সংস্থানের কথাই বলা হয়েছে। গ্রীষ্মের প্রচণ্ড তাপে সমস্ত ঘাস শুকিয়ে যায়, ফলে সে সময় পশুদের খাদ্যেরও অভাব দেখা দেয়। তাই বর্ষার আগমনে এই সবুজ ঘাস যেন গরুগুলোকে তাদের খাদ্য সংস্থানেরই ইঙ্গিত দেয়। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে। রাত্রি এবং বিকেলের মাঝে সময়টিকে বলা হয় সন্ধ্যা।
হিন্দু রীতি অনুযায়ী সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ ধরিয়ে শঙ্খ বাজানো হয়। কবির মতে সন্ধ্যাবেলা শঙ্খ বাজিয়ে যেন রাত্রিকে স্বাগত জানানো হচ্ছে। কিষাণকে ঘরে পাঠায় যে আলপথ। দেখো, আগেই তো বলেছি যে গ্রামের মধ্যে শহরের মতো পিচের চওড়া রাস্তা নেই, তাই দুটো জমির সংযোগস্থলে যে আল থাকে সেই আলপথ ধরেই কৃষকরা জমির কাজকর্ম সেরে ঘরে ফিরে আসে। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। এখনকার মতো আগেকার দিনে কিন্তু বিনোদনের এত কিছু ছিল না। গ্রামের মানুষেরা সন্ধ্যা হলেই বুড়ো বটতলায় জমা হতেন এবং বিভিন্ন রকম বিষয় নিয়ে তারা আলোচনায় মত্ত হতেন। বিভিন্ন বিষয়ে তারা মতামত দিতেন। সেজন্যই বলা হয়েছে সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। দুর্ভিক্ষ গ্রামীণ জনজীবনকে স্তব্ধ করে দিলেও তারা আবার নতুন প্রাণশক্তিতে উদ্বুদ্ধ হয়ে নতুন উদ্যমে কাজ শুরু করে। কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। কৃষক বধূরা ঢেকির সাহায্যে ধান ভানে, চাল গুঁড়ো করে। আগে তো আর এখনকার মতন চাল গুঁড়ো করার জন্য মিক্সার গ্রাইন্ডার ছিল না, আবার ধান ভাঙানোর জন্য মেশিনও ছিল না। তাই কৃষক বউরা পায়ের সাহায্যে ঢেকিতে পাড় দিয়ে ধান ভানা, চাল গুঁড়ো করার মতন কাজ করত এবং সন্ধ্যাবেলায় প্রতিটি ঘরে ঘরে সন্ধ্যার প্রদীপ ধরাতো। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। দাওয়া শব্দের অর্থ বারান্দা। গ্রামে তো সে সময় ইলেকট্রিসিটি ছিল না, তাই রাতের অন্ধকারে বারান্দায় বসে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনান। তিনি কিন্তু কোনো রূপকথার গল্প শোনাননি। গত বছর দুর্ভিক্ষের ফলে লোকজন বাঁচার তাগিদে কিভাবে দিশাহারা হয়ে গ্রাম ছেড়ে বিভিন্ন দিকে চলে যায় সেই গল্পই ঠাকুমা তার নাতনিকে শোনান। এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার কাজে জোটে। গ্রামে গাছপালা বেশি, তাই সেখানে পাখির সংখ্যাও বেশি। এখানে পাখির ডাকে মানুষের ঘুম ভাঙে এবং পাখির ডাকে এখানে সকাল ঘোষিত হয়। গ্রামে কৃষক ছাড়াও কামার কুমোর তাঁতি বিভিন্ন পেশার মানুষও রয়েছে। কামাররা দা, কাঁচি, কুড়াল ইত্যাদি লোহার জিনিস তৈরি করে। কুমোরেরা চাকা ঘুরিয়ে মাটির বাসনপত্র এছাড়াও অন্যান্য জিনিস তৈরি করে। তাঁতিরা কাপড় বোনে। সকলেই দুর্ভিক্ষের অভিশাপ কাটিয়ে আবার নতুন করে কাজ শুরু করে। সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। সারা দুপুর চাষিরা মাঠে কাজ করে। পাখির কলতান, বিভিন্ন পশুর ডাক, দূরে কৃষকদের হাঁক ডাক, আরও নানা রকম শব্দ চাষিদের কানে ধ্বনিত হয়। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। আগেকার দিনে গ্রামের মহিলাদের অনেক দূর থেকে জল বয়ে আনতে হতো। সে সময় ঘরে ঘরে জলের সুবন্দোবস্ত ছিল না। জল আনবার সময় কৃষক বধূ একটু থেমে সামান্য একটু ঘোমটা তুলে চারিদিক কোনো মতে তাকিয়ে দেখে চারিদিক সবুজ ফসলে ভরে আছে। আর এই সবুজ ফসল কৃষকদের জীবনে সুদিনের বার্তা বয়ে আনে। দেখো, গ্রামের মানুষদের প্রধান জীবিকা কিন্তু কৃষি। এই ফসলের ওপরই তারা সারা বছর নির্ভরশীল। ফসল ভালো না হলে সারা বছর অন্ন সংস্থান করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। আর যখন সবুজ ফসলে মাঠ ভরে ওঠে তখন কৃষকদের মুখে হাসি ফুটে ওঠে। আর এই সবুজ ফসলের মাধ্যমেই যেন সুবর্ণ যুগের সূচনা হয়। দুর্ভিক্ষের রেশ কাটিয়ে গ্রামীণ মানুষের জীবনে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তাহলে এই ছিল আজকের চিরদিনের কবিতার বিষয়বস্তুর সম্পূর্ণ আলোচনা।
ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও এবং ভিডিওটিতে একটি লাইক দিও। ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।